গুলি খাইছে একটা। এই প্রজন্ম নতুন করে দেশ স্বাধীন করবে, যে দেশে ছাত্রদের কথা বলার অধিকার থাকবে। এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। কার্ল মার্কসের সেই বিখ্যাত উক্তিটা আজ বারবার মনে পড়ে যায়। ইতিহাসকে পাল্টে দেওয়ার জন্য একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে নতুন করে ইতিহাস লিখতে হয়। যে সকল মৃত্যু উপত্যকায় ঘাম এবং রক্ত দিয়ে জুলুমের ইতিহাস লেখা হয়ে আসছিল, সেই উপত্যকায় অত্যাচারীর রক্ত দিয়ে মুক্তির ইতিহাস লিখতে হয়। অন্ধকার পেডেস্টালে দাঁড়িয়ে আলোর দুনিয়া রচনা করতে হয়। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি তো আমার আপনার সবার জানা। জোর করে ক্ষমতার চেয়ারে বসে থাকা এক রক্ত পিপাসু আমার নিরপরাধ ভাইয়ের উপর চালালো গুলি, বয়ে দিল রক্তের বন্যা, ছিনিয়ে নিল শত শত তাজা প্রাণ। কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল একটি ন্যায্য দাবির ভিত্তিতে। শিক্ষিত তরুণদের দাবি ছিল যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে। তবে সেই দাবির প্রতিক্রিয়ায় যে বর্বরতা চালানো হয়েছে তা এক ইতিহাসের কালো অধ্যায়। পুলিশি হামলা, গুলি, লাঠিপেটা এগুলোই যেন সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে। সরকারের এই অত্যাচারের বিরুদ্ধে জনসাধারণের মনে জমেছে ক্ষোভ। সাধারণ মানুষ এখন আওয়ামী লীগের প্রতি চরম অসন্তুষ্ট। জনসাধারণের আস্থা হারিয়ে সরকার এখনও কিভাবে ক্ষমতায় টিকে আছে, এটা আপনাদের কাছে প্রশ্ন রয়েই গেল। জনগণ যেখানে নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করছে, সেখানে সরকার তাদের দাবিগুলোকে উপেক্ষা করে যাচ্ছে। একটা স্বাধীন দেশে এটা কোন ধরনের আচরণ? রেমিটেন্স বন্ধ হলে দেশের অর্থনৈতিক অবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়বে। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। এই অর্থ সরকারি কোষাগারে জমা হয়, যা বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং রাষ্ট্রীয় খাতে ব্যবহৃত হয়। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা পায়। যদি এই প্রবাহ বন্ধ হয়, তাহলে সরকারকে বিদেশি ঋণ এবং দাতব্য সাহায্যের উপর নির্ভর করতে হবে, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। এরপর বৈদেশিক মুদ্রার অভাবে আমদানি রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হবে। খাদ্য ও অপরিহার্য পণ্যের আমদানি ব্যাহত হলে দেশে মূল্যস্ফীতি বাড়বে, জীবনযাত্রার খরচ বেড়ে যাবে এবং সাধারণ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই পরিস্থিতি সরকারের বিরুদ্ধে জনবিক্ষোভ এবং অসন্তোষ আরও বাড়িয়ে দেবে। অন্যদিকে সরকারি ব্যবস্থাপনায় ঘাটতি এবং দুর্নীতির কারণে অর্থনৈতিক সংকট আরও তীব্র হবে। জনগণের চাপে সরকারকে হয়তো অবশেষে পরিবর্তন আনতে হবে। জনগণ যখন তাদের মৌলিক চাহিদা পূরণে অক্ষম হয়, তখনই সরকার পতনের পথ খুলে যায়। অতএব রেমিটেন্স প্রবাহ অব্যাহত না থাকলে দেশের অর্থনীতি যেমন চরম বিপর্যয়ের মুখে পড়বে, তেমনি তা সরকারের ক্ষমতা বিপন্নেরও কারণ হতে পারে। সরকার পতনের জন্য অনেক করণীয় রয়েছে। প্রথমত, জনগণের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। একত্রিত হয়ে আওয়াজ তুলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলা জরুরি। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে হবে। বিশ্বের বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকারের অত্যাচারের কাহিনী তুলে ধরতে হবে। তৃতীয়ত, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে। ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। চতুর্থত, সামাজিক মাধ্যমকে ব্যবহার করতে হবে। সরকারের দুর্নীতি, অত্যাচার ও অনিয়মের তথ্যগুলো ছড়িয়ে দিতে হবে। পঞ্চমত, অবরোধ ও হরতালের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। দেশের বিভিন্ন প্রান্তে জনসাধারণ তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। তারা বুঝে গেছে নিজেদের অধিকার ফিরে পেতে হলে নিজেদেরকেই রুখে দাঁড়াতে হবে। এই আন্দোলনই পারে তাদের মুক্তির পথ দেখাতে। আন্দোলনকারীদের মধ্যে শিক্ষার্থী, যুবক, নারী, পুরুষ সবাই রয়েছে। তারা সকলেই একযোগে আওয়াজ তুলেছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। এই আন্দোলন একটি নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে, যেখানে সকলেই সমানভাবে বাঁচতে পারবে, যেখানে কোনো অত্যাচার, অন্যায় থাকবে না। তিনি নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করেছে এবং জয়ী হয়েছে। এই আন্দোলন শুধুমাত্র একটি সরকারের বিরুদ্ধে নয়, বরং এটি একটি অন্যায়, অত্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই। এটি একটি নতুন দিনের, নতুন সমাজের স্বপ্ন। আমাদের 9 দফা দাবি পুরোপুরি পূরণ না হচ্ছে
দিচ্ছে ততদিন পর্যন্ত আমরা পরীক্ষা কিচ্ছু দেবো না, আমরা রাজপথে থাকবো। সবশেষে বলবো, এই স্বৈরাচার হাসিনার পতন হোক, পতন হোক, পতন হোক।